হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পিওয়াইকিউ সলিউশন করছি। তো আমরা ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটরের আমরা পিওয়াইকিউ ডিসকাস করব। ঠিক আছে, 2009 থেকে 2008 একটা কোশ্চেন আমি নিয়েছি। 2008 থেকে 2023 অব্দি কোশ্চেন আমরা সলিউশন ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার 2023 কোশ্চেন। দেখতেই পাচ্ছ কি বলেছে, 12 মাইক্রো, এটা হচ্ছে এমসিকিউ ছিল। ঠিক আছে, 12 মাইক্রোকুলাম, আর দুটো প্লেট আছে, তার মধ্যে একটার মধ্যে 12 কুলাম চার্জ আছে, 6 মাইক্রোকুলাম চার্জ আছে। দিয়েছে 12 মাইক্রোকুলাম and 6 মাইক্রোকুলাম চার্জেস আর গিভেন টু দ্য টু কন্ডাক্টিং প্লেটস হ্যাভিং দ্য সেম ক্রস সেকশন এরিয়া, মানে প্রত্যেকের ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে সেম আছে, and placed face to face close to each other shown in the figure. The resultant charge distribution in microcoulomb on the surface A, B, C, D respectively কত হবে তোমাকে বের করতে বলেছে। মানে এখানে এই প্লেটটার মধ্যে 12 কুলম চার্জ আছে, এই প্লেটটার মধ্যে 6 কুলম চার্জ আছে, তাহলে এর মধ্যে টোটাল মোট কত চার্জ হয় সেটা, মানে এই প্লেটটা, মানে এই সাইডের, মানে এটা তো একটা থিকনেস আছে, এই প্লেটটার এই সাইডে কত চার্জ আছে, এই প্লেট এই দিকটায় কত চার্জ আছে, সিমিলারলি এই সাইডটায় কত চার্জ আছে, ডি প্লেট এই সাইডে কত চার্জ আছে তোমাকে বের করতে বলেছে। তো চলো দেখা যাক। তো আমি কি করব, যে এটা একটা প্লেট আছে, প্লেটে তোমরা যখন প্যারালাল প্লেটের অঙ্কগুলো করো, যেভাবে তোমার ডিরেকশন ডিফাইন করো, তো ওভাবে করবে। এখানে যদি 3টা প্লেট থাকতো তাহলে 3 দিয়ে ডিভাইড হতো। ঠিক আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে চার্জগুলো। তো এই প্লেটের মানে যে এই প্লেটটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, মানে ইলেকট্রিক ফিল্ড আমি চার্জ দিয়ে বোঝাচ্ছি, অ্যাডিশন সাবট্রাকশনটা। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমার কি হবে, এইদিকে হবে। পজিটিভ চার্জের জন্য এইদিকে হবে, এটাও পজিটিভ চার্জ আছে 6 মাইক্রোকুলম, তো এই সাইডে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড মানে অ্যাসোসিয়েট কার সাথে করে, তোমার চার্জ ডেনসিটি বা হচ্ছে তোমার হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের সাথে। তো আমাদের এখানে যেহেতু দুই মানে একই দিকে হচ্ছে, তো আমার যে চার্জটা হবে সেটা হচ্ছে কি হয়ে যাবে, Q1 প্লাস Q2। এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, ধরে নিলাম। তো Q1 চার্জ আর Q2 চার্জ, তাহলে আমি কি লিখতে পারি, Q1 প্লাস Q2, এখানে 2 হবে একটা। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। Q1 প্লাস Q2 বাই হচ্ছে 2। এখন দুটা প্লেট আছে বলে কি আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, সিমিলারলি এখানটা তাহলে আমি পেয়ে গেলাম 9 মাইক্রোকুলম। বি প্লেটের জন্য কি হচ্ছে, আমার ডাইরেকশনটা একটা, এই ইলেকট্রিক ফিল্ডটা যেটা, এটা বাইরের দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা। আর এই প্লেটের জন্য বাইরের দিকে যাবে, তার মানে এই প্লেটের জন্য বাইরের দিকে যাবে, মানে তোমার এই দিকে ডাইরেকশনটা হবে। সো এখানে দেখো, যেই প্লেটে তুমি ক্যালকুলেট করো সেই প্লেটের চার্জকে প্রাধান্য দেবে। তার মানে আমি কি করতে পারি, Q1 এর থেকে Q2 কে মাইনাস করতে পারি, মানে 12 মাইনাস 6/2, তাহলে 3 মাইক্রোকুলম। সিমিলারলি এই প্লেটে যখন যাব, তখন এই প্লেটের জন্য পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে হবে, আর এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে, মানে এই প্লেটের থেকে বাইরের দিকে আসতে হবে, তার মানে এই দিকে হবে। তার মানে এই এই চার্জটার জন্য কি হয়ে যাবে, তোমার মাইনাস হবে। এখন যেহেতু আমি মানে সি প্লেটে ডিফাইন করছি, তো এখানে এবিসিটি আমি লিখে দিই। ওকে, কোনটাকে বলেছে, এটাকে এ বলেছে, এই সাইডটাকে, এটাকে বি বলেছে, এই সাইডটাকে সি বলেছে, এই সাইডটাকে ডি বলেছে। তো সি তে যখন আমি করব, তখন সি তে আমার 6 মাইক্রোকুলম চার্জ আছে। তো যেহেতু 6 মাইক্রোকুলম চার্জ আছে, তার জন্য 6 মাইনাস 12/2 করবো, তার মানে 3 মাইক্রোকুলম আসলো। সিমিলারলি যখন আমি এই সাইডটা করবো, দুটোর ডাইরেকশনই একই দিকে হচ্ছে, তার জন্য আমি কি করলাম, Q1 প্লাস Q2/2। ঠিক আছে, এই অঙ্কগুলো প্যারালাল প্লেটের অঙ্কও আসে, আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি প্যারালাল প্লেটস গুলো কি করে করবে। যদি এরকম প্যারালাল প্লেট থাকে, তার কাছে আমরা ইলেকট্রিক ফিল্ড কি করে বের করবো, সাপোজ এটা সিগমা, এটা মাইনাস সিগমা হয়। তো এই সিগমার জন্য আমার কি হয়, যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বের করি, তো এই প্লেটের জন্য কি হয়, পজিটিভ যেহেতু বাইরের দিকে যাবে, এই প্লেটের জন্য যেহেতু নেগেটিভ সাইন, তার জন্য ভেতরের দিকে আসবে। তার মানে এই কেসে এটা হচ্ছে ডাইরেকশন এইদিকে হবে। তো মাঝখানে রিজিয়নটাতে কি হবে, এই প্লেটের জন্য বাইরের দিকে যাবে ইলেকট্রিক ফিল্ড, আর এই প্লেটের জন্য ভেতরের দিকে ঢুকবে, তার মানে এরকম। সিমিলারলি এই প্লেটের জন্য কি হবে, মানে এই সাইডের জন্য, এই প্লেটের জন্য ভেতরের দিকে ঢুকবে, আর এই প্লেটের জন্য এই রিজিয়নে বাইরের দিকে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ কিভাবে ডাইরেকশন গুলো হচ্ছে। তো সিমিলারলি এই অঙ্কটাও আমরা এইভাবে ডিসকাস করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড কোশ্চেন চলে যায়, এটা এমএসকিউ কোশ্চেন ছিল। তো এমএসকিউ হচ্ছে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, মানে তোমার একের বেশি 3টেও রাইট হতে পারে, 4টাও রাইট হতে পারে, 2টোও রাইট হতে পারে, আর এখানে পার্শিয়াল মার্কিংও আছে। ওকে, কোশ্চেন কি বলছে, দ্য ফিগার শোন টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট এ অ্যান্ড বি অফ দ্য ক্যাপাসিটেন্স সি কানেক্টেড উইথ দ্য ব্যাটারি। তো এ আর বি কে আমি ফার্স্টে কি করলাম, হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, এই ভি ব্যাটারির সাথে। দ্য কি ইজ ইনিশিয়ালি ক্লোজ, তো কিটাকে প্রথমে প্রাথমিক অবস্থায় কি ছিল, এটা ক্লোজ ছিল। হ্যাঁ, ইফ দ্য সুইচ ইজ নাও ওপেনড and the free space between the capacitor is filled with the capacitance dielectric medium is C, so which statement is true?
তাহলে কি বলছে এখানে দুটো এ ও বি দুটি সমান্তরাল পাতধারক আছে যার হচ্ছে ধারকত্ব সি এবং ব্যাটারির সাথে দুই প্রান্তে যুক্ত করা হলো। বুঝছে? প্রথমে কি হয়েছে, প্রথমে চাবিটা কিন্তু বদ্ধই ছিল। ওকে, তো চাবি যখন বদ্ধ থাকবে তাহলে কারেন্ট পাস হবে, কারেন্ট পাস হওয়াতে কি হয়ে যাবে, তোমার কারেন্ট এখান থেকে ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে এই ক্যাপাসিটরটা চার্জ হবে, মানে এদের মধ্যে আধান কিন্তু চার্জ হবে, এই জিনিসটা চার্জিং হবে। তারপরে কি বলেছে যে চার্জটাকে আমি তারপর ডিসকানেক্ট করে দিলাম, নাও সুইচ ইজ ওপেন। এখন এই চার্জটা ওপেন করে দিলাম, এই কিটা ওপেন করে দিলাম। এই ওপেন করার পর এর মধ্যে তো অলরেডি চার্জ স্টোর হয়ে গেছিল, তো এর মধ্যে অলরেডি চার্জ স্টোর হয়ে আছে। তো এখন ওপেন করার পর কি হবে, এই কিন্তু সার্কিটের সাথে কানেক্টেড নেই এখন, মানে যখন ওপেন করে দেবো তখন বলছে ওর মানে তোমার হচ্ছে পুরো সিস্টেমটার এগুলো বের করতে বলেছে। দেখো এই ফার্স্টে এই কোশ্চেনটা কি বলেছে যে when switch is opened no charge is stored in the capacitor। বি নাম্বার অপশন, চাবিটা যখন খোলা হয় তখন বি ধারকক্ষেত্রে কোনো আধান সঞ্চিত থাকে না। তো এটা তো একদমই রং। কেন, আমার ইনিশিয়ালি ওরা কি বলেছে যে ইনিশিয়ালি ক্লোজ ছিল, তো ইনিশিয়ালি ক্লোজ থাকা মানে এটা অলরেডি চার্জ করা আছে, যতই তারপরে তুমি যদি কি খুলেও দাও এর মধ্যে কিন্তু অবশ্যই আধান থাকবে। তো এই উক্তিটা আমাদের ভুল হয়ে গেল, অপশন বি হচ্ছে রং হয়ে গেল। অপশন সি আর আমাকে বাকিগুলো ক্যালকুলেট করে বের করতে হবে। এখন দেখো যখন সুইচ ওপেন ছিল তখন টোটাল এনার্জি কতটা স্টোর হয়েছে দেখতে বলেছে, যখন আমাকে মোট শক্তি সঞ্চয়ের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে আমাকে এই কেসে কি করতে হবে, প্রথমে আমাকে ইকুইভ্যালেন্ট সি বের করতে হবে সার্কিটে, তারপরে আমি হাফ সিবি স্কোয়ার দিয়ে ফর্মুলা দিয়ে বের করে নেবো। ঠিক আছে, তাহলে এই কেসে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য ধারকত্ব কত হবে, যেহেতু প্যারালাল কানেকশনে আছে তার জন্য সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি প্লাস সি, তার জন্য 2c হয়ে গেল। এনার্জি স্টোর কি হয়ে যাবে, হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার, মানে হাফ 2c ভি স্কোয়ার, তার মানে সিবি স্কোয়ার হচ্ছে কারেক্ট, মানে সিবি স্কোয়ার আমার হচ্ছে এনার্জিটা হবে যখন ক্লোজ থাকবে সার্কিটটা। তাহলে ফার্স্ট অপশন কিন্তু আমার কারেক্ট আছে, যে যখন মানে তোমার সার্কিট বন্ধ থাকবে তখন কিন্তু আমার সিবি স্কোয়ার আসলো। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে আমাদের বলেছে সুইচ যখন ওপেন থাকবে, তো ওপেন থাকলে আমার এখানে কিটা ওপেন থাকলো, কিন্তু অলরেডি এটার মধ্যে কিন্তু চার্জ ছিল বি। এখন দুটোর মধ্যে কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়াম ঢুকানো হয়েছে, তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে মানে তোমার 3, এবং এদের মধ্যে এদের মধ্যে কি ঢুকানো হয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকানো, মানে পরাবৈদ্যুতিক মিডিয়াম ঢুকানো হয়েছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে 3। তাহলে এই কেসে আমার ইউএ মানে যখন সুইচ ওপেন থাকবে তখন হচ্ছে এর মধ্যে কতটা এনার্জি স্টোর হবে, হাফ সিবি স্কোয়ার, কিন্তু সির জায়গায় আমি এখন কি লিখবো, কে সি। ওকে, হাফ কে সি ভি স্কোয়ার। ওকে, আর ইউএ তাহলে আমার কে এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, 3/2 সিবি স্কোয়ার হয়ে গেল। ইউবি তে কি হয়ে যাবে, হাফ কিউ স্কোয়ার কে সি হয়ে যাবে, মানে সির সাথে একটা কে মাল্টিপ্লাই হয়ে যাবে। তোমরা জানোই যে যখন প্যারালাল প্লেটের সাথে কে থাকে তো কেটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যায়, তো কে আমার এখানটায় মাল্টিপ্লাই হয়ে গেল। এখন আমি এখানে কেন কিউ লিখলাম, সিবি স্কোয়ারটা আগে লিখলাম না, কারণ হচ্ছে যেহেতু ব্যাটারিটা কানেকশন নেই সার্কিটের সাথে, ব্যাটারিটা ওপেন আছে, তার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, যে চার্জটা আমার কত স্টোর আছে সিস্টেমের মধ্যে, তাই আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, হাফ সিবি স্কোয়ার না ইউজ করে ডিরেক্ট। তো কিউর জায়গায় আমি কি লিখতে পারি, সি স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে এখান থেকে যদি করি 1/6 সিবি স্কোয়ার। ওকে, ইউএ প্লাস ইউবি করলে আমার 5/3 সিবি স্কোয়ার হয়ে যাবে। তো আমার এখানে অপশন ডিটা এটা এ এন্ড ডি আর কারেক্ট হয়ে গেল। দেখো চাবিটা যদি খোলা থাকতো তাহলে বি এর মধ্যে কত সঞ্চিত শক্তি হচ্ছে, সেটা হচ্ছে তোমার 1/6 সিবি স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তো এই অপশনটা কিন্তু রং হয়ে যাবে, সি অপশনটা। এখন কেউ যদি এখানে হাফ কিউ স্কোয়ার কে সি না করে যদি হাফ সিবি স্কোয়ার বসাতো তাহলে কিন্তু তার অপশন বিটা কারেক্ট হয়ে যেত, যেটা কিনা রং, কারণ এখানে এটা সার্কিটের সাথে কানেক্টেড না। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে চার্জ দিয়ে এনার্জি স্টোরটা ক্যালকুলেট করতে হবে। সো এটা কিন্তু ভালো করে মনে রাখবে, যে এটা যদি একটু যদি মানে ভুলে মানে খেয়াল না করো তাহলে কিন্তু 3/2 কারেক্ট মানে ভেবে রাইট দিয়ে আসবে, এটা রং হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। নেক্সট কি বলেছে যে এর হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। 2022 এর কোশ্চেন দেখতেই পাচ্ছ, এমসিকিউ তে এসেছে। আর এই কোশ্চেনস গুলো আমি অনেকবার করিয়েছি এরকম তোমার প্রশ্ন বিচিত্রার কোশ্চেন, তোমার জানোই। তো এখানে আমরা কি করে করব, চলো আমরা করি। হ্যাঁ, তো আমরা এখানে এই পয়েন্ট মানে যেই পয়েন্টের অ্যাক্রসে বের করতে বলেছে, তো ফার্স্টে আমি কি করব, এখানে 1 নাম্বার পয়েন্ট দিয়ে দেবো, আর যেখানে এন্ড হচ্ছে সেই পয়েন্টের নাম দিলাম 2। ওকে, আচ্ছা, কারণ আমার 1 আর 2 এর মধ্যে সার্কিটটা সেট করতে হবে, কারণ বাকি অঙ্ক আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো কিন্তু আমি ডিরেক্ট মানে দেখিয়ে দেবো কি করে করা হবে। সো এর জন্য এটা ভালো করে বুঝতে হবে, এখানে আমি যেভাবে করি অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে তোমার এখানে 1 পয়েন্টটা ধরলাম, এখানে 2 পয়েন্ট ধরলাম, যেখানে যার অ্যাক্রস বের করতে হবে। তো এটা যদি 2 হয়, যদি কোনো মানে শুধু তার যদি থাকে সার্কিটের মধ্যে, যদি কোনো মানে রোধ বা ক্যাপাসিটি কিছু যদি না থাকে, তাহলে কিন্তু এই 2টা এখানে যাবে না। ওকে, যদি যেহেতু এখানে শুধু তার আছে তার জন্য আমার এখানে 2টা চলে গেল।
ওকে, এই যে ওয়ানটা, এই ওয়ানটা সিমিলারলি এখানে চলে গেল। তাহলে ফার্স্ট ক্যাপাসিটরটা যদি দেখি, তাহলে এটা কার কার মধ্যে কানেক্টেড, 1 আর 2 এর মধ্যে, তাহলে এটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে কানেক্টেড। সিমিলারলি এই ক্যাপাসিটরটা যদি দেখি, এটাও 2 আর 1 এর মধ্যে কানেক্টেড, তার মানে কি এটাও 2 আর 1 এর মধ্যে কানেক্টেড। আচ্ছা 1 আর 2 নামই লিখিনি, এটা 1, এটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম 2। আচ্ছা এই ক্যাপাসিটরটা কি 1 আর 2 এর মধ্যে কানেক্টেড, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তিনটে কি আছে, প্যারালালে আছে, এবং প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ছিল, তো আমি প্রত্যেকটা সি ধরে নিলাম। তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 3c, কেন আমি প্লাস করে দেবো তিনটাকেই। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন 2022 এর কোশ্চেন দেখতে পাচ্ছ, 2021 এরটা আমি পাইনি, মানে তোমার অফিসিয়াল সাইডেও ছিল না। ওকে, আচ্ছা 37 নাম্বারটা কি বলেছে, a 400 ohm resistor, 250 millihenry inductor and 2.5 microfarad capacitor are connected in series with the AC source of the peak voltage 5 volt and the angular frequency is 2 kilohertz. What is the peak value of the electrostatic of the capacitor? তো তোমরা পরবর্তীতে দেখতে পাবে যে একই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন্স কিন্তু রিপিট হয়, তো প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝবে। হুবহু কমন না আসলেও এই জিনিসটাকে একটু মানে এলোমেলো করে দিতেই পারে কোশ্চেন, সেম কোশ্চেন। ওকে, কি বলেছে, একটি 400 ওহমের রোধ, 250 এর আবেশক এবং হচ্ছে এত ধারক লাগানো হয়েছে, শীর্ষমান দেওয়া আছে 5 ভোল্ট এবং কৌণিক কম্পাঙ্ক হচ্ছে দেওয়া আছে তোমার 2 কিলো হার্টজ। তাহলে বলছে ধারকের মধ্যে কত তড়িৎ শক্তি রাখা হয়েছে তার শীর্ষমান বের করতে বলছে, ম্যাক্সিমাম কতটা চার্জ স্টোর হতে পারবে ধারকটার মধ্যে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে ফার্স্ট আমাদের সার্কিটটা কি হবে, এটা আমার এলসিআর সার্কিট, আমরা এল সি এন্ড আর আমি কানেক্ট করে দিলাম। আচ্ছা আমাকে গিভেন দেওয়া আছে শীর্ষমান হচ্ছে 5 ভোল্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ, মানে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা আমরা কি জানি যে এগুলো হচ্ছে ইমাজিনারি, মানে তোমার হচ্ছে প্রতিঘাত, এগুলোকে আমরা বলি ইম্পিডেন্স বা প্রতিঘাত। তো এক্সএল কে আমি কি লিখতে পারি, আই ওমেগা এল। আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছি যে এটাকে আমরা অ্যাকচুয়ালি, এটা রিয়েল রেজিস্ট্যান্স না, মানে রিয়েল রেজিস্ট্যান্স না বলতে পারি, হ্যাঁ রিয়েল রেজিস্ট্যান্স না, এগুলো হচ্ছে ইমাজিনারি, মানে এর মধ্যে একটা ইমাজিনারি টার্ম থাকবে, মানে জটিল রাশির মতন হয় এরা, কমপ্লেক্স নাম্বার। ওকে, তো এর জন্য আমাদের কি হয়, এক্সএল কে আমরা কি লিখতে পারি, আই ওমেগা এল লিখি, আর এক্সি কে লিখি 1 বাই আই ওমেগা সি। ওকে, কারো যদি ডাইরেক্ট জেড এর ভ্যালু মনে থাকে তো তারা তাই অ্যাপ্লাই করে, বাট কারো যদি মনে না থাকে তার জন্য আমি এই ফর্মুলাটা এইভাবে ডিরাইভ করি। আর এখানে অ্যাকচুয়াল আর রেজিস্ট্যান্স তো আরই আছে, তো টোটাল আমার এই তিনটা কিসে কানেক্ট আছে, সিরিজে কানেক্ট, তার জন্য প্রত্যেকটাকে যোগ করে দিলাম। তাহলে আমি কি লিখতে পারি, আর প্লাস আই, কমন যদি নিয়ে নিই, এই আইটাকে যদি উপরে উঠাতাম তাহলে কি হতো, মাইনাস আই হতো। ওকে, তাহলে আই যদি কমন নিয়ে নিই বাঁচলো কি, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। ওকে, এটা হচ্ছে জেড এর ভ্যালু, বাট আমি ম্যাগনিটিউড নেবো, কারণ এটা আমার জটিল রাশি, জটিল রাশিকে আমরা এভাবে রিয়েল কেসে ইউজ করতে পারবো না, আমাকে এর ম্যাগনিটিউডটা নিতে হবে, ঠিক আছে, পরম মানটা নিতে হবে। তো ম্যাগনিটিউড যদি নিই তাহলে আমার কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, যেরকম এক্স প্লাস আইটা ওয়াই যখন করতাম ক্লাস 11 এ, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তখন আমি যখন জেড মড জেড লিখতাম তখন কি লিখতে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আই এর কোফিসিয়েন্স স্কোয়ার, তো এখানে আই এর কোফিসিয়েন্স কত আছে, ওমেগা এল প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি। তো এর যেহেতু তাহলে আমরা এখানটাও কিন্তু এটা হোল স্কোয়ার করে দেব, তাহলে এটা হচ্ছে আমার মড জেড। এখন এক এক করে আমি প্রত্যেকটা ভ্যালু বের করে নিই, ওমেগা এল এর ভ্যালু কত হবে, ওমেগা এই যেহেতু আমার এটা ক্যালকুলেট করতে হবে, ওমেগা এল এর ভ্যালু যদি বসাই, ওমেগার ভ্যালু হচ্ছে দেওয়া আছে 2 কিলো হার্টজ, কিলোর জায়গায় বসাতে হবে 10⁻³ আর এটা হচ্ছে 250 ইন্টু 10⁻³ মিলির জন্য, এটা মিলি হার্টজ যেহেতু, মিলি হেনরি যেহেতু 10⁻³, তো এটা ক্যালকুলেট করলে আসবে আমার 500। সিমিলারলি 1 বাই ওমেগা সি যদি আমি ক্যালকুলেট করি, মাইক্রো মানে জানোই তোমরা 10⁻⁶ হয়, আর এটা 10⁻³ হবে, তো এটাকে আমরা কি বলবো, 200 ওহম। ওকে, নেক্সট তাহলে আমি জেড যদি ক্যালকুলেট করি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, তাহলে জেড আমার ক্যালকুলেট করলে আমি পাবো 500। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, আই নট এক্সি। ওকে, কারেন্ট ইন্টু তোমার রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্টেন্স বলতে পারি বা প্রতিরোধ বলতে পারি। তো আই নট কে কি লিখতে পারি, ভি নট বাই জেড ইন্টু এক্সি। এখন ভি নট মানে কি লিখবো, 5 বাই 500 ইন্টু 200 হয়ে গেল। আই নট কে ভি নট বাই জেড লিখবো, কেন পুরা কারেন্ট, কত কারেন্ট যাচ্ছে, কারণ সিরিজে একই কারেন্ট যাবে, তো কত কারেন্ট যাচ্ছে, ভি নট বাই জেড টোটাল রেজিস্ট্যান্স, এখান থেকে আমি ভি পেয়ে গেলাম। তাহলে এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটি, এটা ম্যাক্সিমাম ভ্যালুই পেলাম, কারণ ম্যাক্সিমাম ভ্যালুই নিয়েছি, তো এনার্জি কতটা স্টোর হবে, হাফ সিভি স্কোয়ার। তো এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, সি আর ভি স্কোয়ার, মাইক্রোটাও বসাবে না কিন্তু আসবে না, মাইক্রো অর্ডারই চেয়েছিল, তো এটা আমার হচ্ছে 5 মাইক্রো জুল হয়ে গেল, মাইক্রো হ্যাঁ জুল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অপশন ডি 5 মাইক্রো জুল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 identical capacitor of 20 microfarad each are connected 150 volt in the combination shown in the figure. Total energy চাইনি, টোটাল চার্জ চেয়েছে, এনার্জিও যেতে পারতো।
দেখো এখানটায় আমি কি করলাম, এটা ব্যাটারি আছে, ব্যাটারি অ্যাক্রসে আমাকে কি করতে হবে, সি ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ মানে ধারকত্বটা বের করতে হবে। তো আমি কি করলাম, এই পয়েন্টটার নাম এ দিলাম, এই পয়েন্টটার নাম বি দিলাম। এখন দেখো 2 এইখানে যখন যাবে, তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, এখানে এখানে 2 লিখতে পারবো না, বা রিঅ্যাক্টেন্স আছে যেহেতু, তাহলে 2 লিখতে পারবো না, 4 নাম দিয়ে দিলাম এই পয়েন্টটার। সিমিলারলি এখান থেকে যদি যাই, এই পয়েন্টটার নাম দিলাম 3। আচ্ছা আচ্ছা, আর তার মানে আমার সার্কিটটা পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করে আঁকাই, তাহলে এখানে আমি এই পয়েন্টটার নাম 1 দিলাম, কারণ এখানে আমার 1 আছে, আর 2টা আমি সাইডে রাখলাম, এই 2টা রাখলাম। এখন দেখো 1 আর 2 এর 1 আর যে 1 আর একটা 4, মানে এই রেজিস্ট্যান্সটা 1 আর 4 এর মধ্যে কানেক্টেড, আবার 4 এর সাথে আবার 2 কানেক্টেড হয়ে, মানে 4 আর 2 এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে আর। তার মানে আমি বলতে পারি যে এই দুটো রেজিস্ট্যান্স কি হচ্ছে, একসাথে লাগানো আছে। মানে কারণ আমি এখানে এই পয়েন্টটার নাম দিলাম 4, তোমরা আরবিটারি করে দিলেও বুঝতে পারবে এটা। তাহলে এই পয়েন্টটার নাম যদি 4 দিই, তাহলে এই রেজিস্ট্যান্সটা 1 আর 4 এর মাঝখানে লাগিয়ে দাও। এই রেজিস্ট্যান্সে 4 আর 2 এর মাঝখানে লাগাও, তাহলে 4 আর 2 এর মাঝখানে লাগিয়ে দাও। এই রেজিস্ট্যান্সে দেখো 4 আর 3 এর মাঝখানে লাগানো, তো আমি 3 এই পয়েন্টটাকে নাম দিলাম, তো 4 আর 3 এখানে লাগাই দিলাম। ওকে, আর দেখো 1 আর 3 এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো 1 আর 3 এর মাঝখানে এই রোধটা লাগিয়ে দিলাম, আর 2 আর 3 এর মাঝখানে হচ্ছে আমার এটা লাগিয়ে দিলাম। ওকে, তাহলে এখন কি হচ্ছে, এটা যদি আমি সার্কিটটা দেখি, এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস কে হোল্ড করে, মানে তোমার হুইস্টন ব্রিজের কন্ডিশন। তো আমরা জানি হুইস্টন ব্রিজের কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, তাহলে আবার বলতে পারি যে মাঝখানে এখান থেকে কারেন্ট কিন্তু প্রবাহিত হয় না। তো যদি মাঝখানে এখান থেকে কারেন্ট প্রবাহিত না হয়, তার মানে কি এটা সার্কিটের মধ্যে নেই বললেই চলতে পারে, নাই তার মানে সার্কিটের এই রেজিস্ট্যান্স নেই, এটাই বলতে পারি আমরা। তাহলে আমরা এটা এই সার্কিটটা কি হয়ে যাচ্ছে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস স্যাটিসফাই করছে। তো আমার এখন সার্কিটটা এরকম টাইপের হয়ে গেল। তো এখন আমি সি ইকুইভ্যালেন্ট যদি বের করি, তাহলে এই 2020 সিরিজে আছে, তার সাথে প্যারালালে আছে আবার 2020। তো সিরিজের ফর্মুলা কি হয়, এ আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। সিমিলারলি এই প্যারালালের জন্য কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যদি আমি করি, তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট আসলে 220। তাহলে কিউ ইকুয়াল টু সিভি হবে, সি ইকুইভ্যালেন্ট কত আসলে 20, আর ভি কত ছিল 150। তো এখান থেকে আমি যদি করি, তাহলে আমার আসলে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 কুলম্ব। তো 10⁻³ কে আমরা বলি মিলি, তাহলে 3 মিলি কুলম্ব। ওকে, তো অপশন আমাদের ডি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। এটা আমাদের 2019 এর কোশ্চেন ছিল, এমসিকিউ ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই, এটাও 2019 এর এমসিকিউ কোশ্চেন আছে। তো দেখো কি বলেছে, আ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি ইজ কানেক্টেড ইন দ্য সিরিজ উইথ দ্য রেজিস্ট্যান্স আর এন্ড দ্য ডিসি সোর্স অফ দ্য ইএমএফ ই থ্রু দ্য কি। একটা কি এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আর রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে, মানে আর রেজিস্ট্যান্স আর একটা সি কানেক্ট করা আছে সিরিজে, তো সিরিজ কানেকশন বলেই দিয়েছে। The capacitor is start charging when the key is closed. অবশ্যই যখন কি ক্লোজ হবে তখনই কারেন্ট পাস হবে আর ক্যাপাসিটর চার্জ হবে। নেক্সট কি বলছে, by the time the capacitor was fully charged, the amount of energy dissipated in the resistance, আর এর মধ্যে কতটা এনার্জি ডিসিপেট হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে সাপোজ আমি কি কি বলছে, এখানটা হচ্ছে আমার টোটাল, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, তো আমি এটা ভোল্টেজটা ভি ধরলাম। এখন ওর সাথে আর ওটা ঘুরিয়ে একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিয়েছে, মানে সার্কিট একটু ঘুরিয়ে ঠুরিয়ে এঁকেছে। তো আমি আমার নর্মাল ইন জেনারেল আঁকি, যে একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমরা জানি যে দুই প্রান্তের বিভব প্রভেদ কি হওয়া উচিত ছিল, তোমার হচ্ছে এখানে ওকে, এই যে এখানটা এই এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা কি হয়ে যাবে, এনার্জি ডিসিপেটেড ইন দ্য সার্কিট ই ইকুয়াল টু, কারণ আমরা যদি ওয়ার্ক ডান বা শক্তিটা ক্যালকুলেট করি, ঠিক আছে, যদি শক্তিটা এনার্জি স্টোরটা ক্যালকুলেট করি, ওকে, যদি এনার্জি স্টোরটা ক্যালকুলেট করি, সেটা এনার্জি স্টোর যদি ক্যালকুলেট করি ই ইকুয়াল টু, কারণ আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু কিউভি। তো ডাব্লিউ আর ডাব্লিউ তো তোমার হচ্ছে কার্য, তাই তো, কার্য আর এনার্জির মধ্যে তো তোমার হচ্ছে ফর্মুলাতে তো কোনো ডিফারেন্স নেই। তো আমাকে কি বলছে এখানে, যদি আমি এনার্জিটা বের করতে পারি, আমাকে এনার্জি বের করতে বলছে, আমি টোটাল এই দুজনের উপরে কতটা এনার্জি পড়ছে সেটা যদি জানতে পারতাম, সেটা কি হবে, কিউ ইন্টু ভি হবে। তো এর মধ্যে কত চার্জ যাচ্ছে আমি জানি না, তো আমি ধরে নিলাম কিউ চার্জ যাচ্ছে, এটার মধ্যে কারেন্ট যে যাচ্ছে ওটা কিউ চার্জ যাচ্ছে। তো কিউ ইন্টু ভি এর অ্যাক্রসে, মানে এই দুটো টার্মিনালে কিউ আর ভি তোমার হচ্ছে এই দুটো টার্মিনালে যদি ভোল্টেজ মাপতাম, তাহলে আমার এনার্জি যে শক্তিটা ডেসিপেট হচ্ছে সেটা হচ্ছে কিউভি। ওকে, আমরা কোন ফর্মুলা থেকে ইউজ করলাম সেটা হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কি নরমাল এই ফর্মুলাটা W ইকুয়াল টু কিউভি। ওকে, তাহলে এখান থেকে আমি কিউর জায়গায় কি লিখতে পারি, সি, কিউ ইকুয়াল টু সিভি হয়, তাহলে আমি কিউর জায়গায় সি ইন্টু ভি বসিয়ে দিলাম, তাহলে আর একটা অলরেডি ভি ছিল সিভি স্কোয়ার। তার মানে টোটাল সার্কিটে এনার্জি যেটা ডেসিপেট হচ্ছে বা মানে
যাচ্ছে সেটা হচ্ছে কি সিভি স্কোয়ার। আর অলরেডি আমরা কি জানি ক্যাপাসিটরের মধ্যে কত রেজিস্ট্যান্স থাকে, হাফ সিভি স্কোয়ার। যদি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে তোমার রেজিস্টারের মধ্যে কত হবে, সেটা হচ্ছে কি হবে সিভি স্কোয়ার। টোটাল এনার্জি, কেন শক্তি কোনো তো ধ্বংস বা শেষ হয় না। তো এই যে সিভি স্কোয়ারটা কিছুটা এর মধ্যে স্টোর হবে, কিছুটা এর মধ্যে স্টোর হবে। তাহলে যদি টোটাল সিভি স্কোয়ার হয় আর হাফ সিভি স্কোয়ারটা মানে মাইনাস করে দিলে আমি আরটা মানে এনার্জি অ্যাক্রস দ্য আর সেটা পেয়ে যাবো। তাহলে সেটা হয়ে যাবে কি হাফ সিভি স্কোয়ার, যেটা কিনা অপশন এ। ওকে, তাহলে অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে 2018 এমসিকিউ কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ইনসুলেটিং রড, insulating plastic of the charged material, charged plate capacitor with the separation between a plate are approaching each other due to the electrostatic attraction, assuming no other force operating and no radiation take place. Okay, which of the following graph represent the potential versus displacement graph? তো for the parallel plate capacitor আমাদের এনার্জি কত হয়, E equal to sigma by 2 epsilon naught। এখানে আমাকে V ভার্সেস, আমি x এ আঁকিনি, এক মিনিট, এখানে V ভার্সেস আমাকে আঁকতে বলেছে, D এর গ্রাফ আঁকতে বলছে, ঠিক আছে। এখন দেখো, যেহেতু এনার্জিটা প্যারালাল প্লেটের কেসে এনার্জি, মানে এনার্জি বলছি কেন, ইলেকট্রিক ফিল্ড ডাজ নট ডিপেন্ড আপন দ্য কি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। কারণ আমাদের কি হয় সিগমা বাই, আচ্ছা প্যারালাল প্লেটের কেসে সিগমা বাই এপসাইলন হবে, 2 এপসাইলন হবে না। সিঙ্গেল প্লেসের, ও এটা মোছা যাবে না, আচ্ছা আমি কেটে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি হবে সিগমা বাই এপসাইলন নট। তো এনার্জির উপর মানে তোমার ডিসটেন্সের উপর ডিপেন্ড করে না। সো আমি এখান থেকে বলতে পারি যে তাহলে আমরা আরেকটা ফর্মুলা কি জানি, E ইকুয়াল টু ডিভি ডিএক্স। তো যেহেতু এনার্জিটা কোনো কিছু মানে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে না, তার মানে কি V ডিরেক্টলি প্রপোর্শনাল টু D হয়ে গেল। পোটেনশিয়াল এখানে এক্স এর জায়গায় আমি কি করলাম, ওই দুটো পাতের মধ্যে ডিফারেন্স ডি ধরে নিলাম, তাহলে ভি প্রপোর্শনাল টু ডি হয়ে গেল। এখন যদি ভি, এখন ওরা কি বলেছে, যখন আমরা হচ্ছে একটা ক্যাপাসিটর নিয়েছি, এই ক্যাপাসিটরটাকে আমরা চার্জ করিয়েছি, কোশ্চেনটা বুঝবে, ওরা বলেছে একটা ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটরটাকে চার্জ করিয়েছি, এখানে পজিটিভ প্লেট হয়ে যাবে তাহলে, আর এখানে নেগেটিভ প্লেট হয়ে যাবে। তো এখানে দেখো একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে, তার মানে কি নেগেটিভটা পজিটিভের দিকে চলে আসবে, আসতে থাকবে, কারণ অ্যাট্রাকশন হবে। তো এদের মধ্যে আগে যে ডিস্টেন্সটা ছিল ডি, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো, আগে এরকম ছিল, তাহলে আরো কাছে চলে আসলো, আরো কাছে চলে আসলো, এরকম হতে থাকবে, তাই তো। তো এখন বলছে যে কাছে যে চলে আসতেছে ফোর্সের জন্য, এর জন্য পোটেনশিয়ালের কি চেঞ্জ হচ্ছে এই কেসে। তাহলে এই কেসে আমি কি করতে পারি যে তোমার, তাহলে আমরা দেখতে পেলাম যে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডি। তো যেহেতু ডিস্টেন্স কমে যাচ্ছে, তারপর ফার্স্টে ইনিশিয়ালি কি হবে, পোটেনশিয়ালটা বেশি ছিল, আর আস্তে আস্তে যখন একদম কাছে চলে আসবে, তো ডিটা যখন একদম মানে একটা পার্টিকুলার সার্টেন টাইমিং এ তোমার হচ্ছে মানে পোটেনশিয়ালটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো, এটা গ্রাফ দেখে অ্যানালাইজ করে করতে হবে, যে এখানে একটা পার্টিকুলার ভ্যালু ছিল, এখানে আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, বাট জিরো হচ্ছে না, পোটেনশিয়াল একসময় জিরোই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কনস্ট্যান্টই আছে, এতে কনস্ট্যান্ট তো হবে না, একদমই হবে না। আর এখানে ইনক্রিজ করছে, কি করে ইনক্রিজ করবে এনার্জি, মানে এখন তো মানে যেহেতু ভি প্রপোর্শনাল টু ডি, ডি তো কমে যাচ্ছে, ডিস্টেন্স কমে যাচ্ছে, ওরাই বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাট্রাকশনের জন্য তোমার হচ্ছে অ্যাপ্রোচিং ইচ আদার, মানে দুজন এই যে পরস্পর আকর্ষণের পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, মানে তাদের মধ্যে পাত দুটোর মধ্যে ডিস্টেন্স কমছে। তো এটা তোমাকে নিজেকে বুঝতে হবে যে আস্তে আস্তে কমছে, তার মানে এটা তো ইনক্রিজ হবে না। এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারতো, বাট এখানে দেখতে হবে যে তোমার যে একটা পার্টিকুলার টাইমিং এর পর ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে, কারণ চার্জ কিন্তু থাকবে না, তার জন্য ভোল্টেজ জিরো হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, যে অ্যান ইলেকট্রিক বাল্ব, আ ক্যাপাসিটর অফ দ্য ব্যাটারি, একটা ইলেকট্রিক বাল্ব আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে সিরিজে। তার মানে কি করি, একটা আচ্ছা এটাও 2018, এটাও 2018, হ্যাঁ এটাও 2018। ওকে, আচ্ছা মোস্ট প্রবাবলি 2018, তাও একটু চেক করে নেবো 2017, কারণ এটা তোমাদের ওয়েবসাইটেই দেওয়া আছে কোশ্চেন্স গুলো, তো একবার চেক করে নেবো। 7 নম্বর কোশ্চেন দেখবে কোন আমি কেন পিডিএফ থেকেই নিয়েছি, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, এখানটা হচ্ছে তোমার একটা ইলেকট্রিক বাল্ব আছে, ওর সাথে একটা ক্যাপাসিটর আছে, একটা ব্যাটারি লাগানো আছে। ক্যাপাসিটর বলে রো দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তো এখানে একটা ক্যাপাসিটর আছে, একটা বাল্ব আছে, একটা হচ্ছে ক্যাপাসিটর আছে, ঠিক আছে। তো এখন কেউ যদি এইভাবে সার্কিটটা আঁকাতো, আমি যে এখন এঁকেছি, ফার্স্টে বাল্ব তারপরে ক্যাপাসিটর, তাহলে কিন্তু বাল্ব কোনো মানে ওভাবে জ্বলতো না। কেন বলো তো,
চার্জ এখান থেকে এখানে যখন মানে কারেন্ট যখন যাবে ফার্স্টে সবসময় কি করতে লাগে, ক্যাপাসিটরকে চার্জ করাতে লাগে, তারপর ওই চার্জটাই ফ্লো করাতে হবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, তার জন্য এই সার্কিটটা আমাদের কারেক্ট হয়ে যাবে। তো এখন কারেন্ট যখন ফ্লো হবে এখানে পজিটিভ পজিটিভ চার্জ হবে, নেগেটিভ নেগেটিভ চার্জ হয়ে যাবে, তারপরে কারেন্টটা যে ফ্লো হবে তখন হচ্ছে কি বাল্ব জ্বলবে। এখন ফার্স্টে কি হবে, বাল্ব তো তোমাদের জ্বলে গেল, এখন কি বলছে যে যখন এখানটা হচ্ছে সার্কিট, এখন হাউ ডাজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট ভ্যারিজ উইথ দ্য সুইচ টার্ন অন, যখন আমার যখন তোমার এটাকে জ্বালাবো তখন তোমার কেমন করে বাল্বটা জ্বলবে। তাহলে ফার্স্টে কি হবে, তোমার এনার্জি তো এখানে এনার্জি স্টোর হয়ে গেল, এনার্জি তোমার চার্জ স্টোর হয়ে গেল, চার্জটা এটার মধ্যে দিয়ে প্রপাগেট করবে, তো লাইট তো ব্রাইটনেস ব্রাইট হবেই। তো আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা চার্জ কিন্তু কমতে থাকবে, তো যখন চার্জ কমতে থাকে এটা ব্রাইটনেস কি হবে, কমতে থাকবে, আবার আবার যখন কারেন্ট যাবে তখন আবার কিন্তু ইনক্রিজ হবে। তো এইভাবে শার্পলি ফার্স্টে কি হবে, শার্পলি ইনিশিয়ালি হচ্ছে তোমার ইনক্রিজ হবে, তারপরে গ্রাজুয়ালি ডিক্রিজ করে, একবার প্রথমে বাড়বে তারপরে কমবে, এইভাবে হবে, ঠিক আছে। গ্রাফটা মানে ফার্স্টে বাড়বে তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। ইনিশিয়ালি শার্পলি কি বলছে, শুরুতেই হঠাৎ করে বেড়ে যাবে তারপর ক্রমশ কমতে থাকবে। এখানে বলছে কিছুক্ষণ ধরে ক্রমশ বাড়বে তারপর স্থির থাকবে, স্থির তো থাকবে না কারণ ডিক্রিজ হবে, আর ক্রমশ বাড়তেও থাকবে না, তাই বলছে কিছুক্ষণ ধরে ক্রমশ বাড়বে তারপর ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে। তো এখানে ধীরে ধীরে বাড়বে না, কিছুক্ষণ ধরে মানে ধীরে ধীরে বাড়ছে, বাট এখানে কি হবে, প্রথমেই চার্জটা স্টোর হয়ে যাবে, যতক্ষণ ফুললি ক্যাপাসিটর চার্জ না হবে ততক্ষণ কারেন্ট পাসও হবে না, প্রথমে ক্যাপাসিটর চার্জ হবে তারপরে ওই চার্জটাই ফ্লো হবে এটার মধ্যে দিয়ে। তো ফার্স্টে ক্যাপাসিটি যেহেতু চার্জ ফুললি চার্জ হয়ে যাওয়ার পর কারেন্টটা যাচ্ছে, তার জন্য হঠাৎ করে কিন্তু বাড়বে, ওকে, ধীরে ধীরে বাড়বে না, ওকে। বোঝা গেল আশা করি। তো এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল। নেক্সট কোশ্চেন, এটা 2017 সালের কোশ্চেন, ওকে। এটা ইজি কোশ্চেন এসেছে, যে বলছে 3 ক্যাপাসিটার 1, 2 and 5 microfarad are connected to the 10 volt. What is the potential difference across the 2 microfarad? তো ফার্স্টে এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, তোমাকে আগে সি ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তারপরে কিউ বের করতে হবে, টোটাল চার্জ যেহেতু সিরিজে কি হবে, কারেন্ট সেম যায় বা চার্জও সেম যায়, তো চার্জ যেহেতু সেম যাবে তো চার্জ তুমি পেয়ে গেলে, তাহলে 2 মাইক্রোফ্যারাডের অ্যাক্রস ভোল্টেজ বের করতে পারবে, তাহলে ওটাই আমরা করবো। ফার্স্ট আমি সি ইকুইভ্যালেন্ট বের করে দিলাম, সি ইকুইভ্যালেন্ট আমার 10/17, তারপরে আমি কি করলাম, কিউ বের করলাম, তো কিউ আমার হয়ে গেল 100/17, তাহলে ভি 2 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে কত হয়ে যাবে, 100/17/2 মাইক্রোফ্যারাড, তো আমার হয়ে যাবে কি আচ্ছা এই যে এটাও মাইক্রো কুলম অর্ডারে আছে, যেন মাইক্রো মাইক্রো কেটে যাবে, এটাও কি আমার মাইক্রো কুলম অর্ডারে আছে, এটাও মাইক্রোতে আছে, তো এই মাইক্রো মাইক্রো কেটে যাবে, তো অসুবিধা নেই। তো আমার এটা কত হয়ে যাবে, 50/17, ওকে। এখান থেকে এটা করে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছো যে এখানটাকে কিউ বের করলাম, ক্যালকুলেশনই জাস্ট করেছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে, দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স which may be obtained in the combination of the 3 capacitor each 6 মাইক্রোফ্যারাড। তো 6 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে যে তোমার ক্যাপাসিটেন্সটা হবে, কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম সেটা বের করতে বলছে। তো আমি যদি প্যারালাল লাগাই তাহলে আমার, যদি আমি সিরিজে লাগাই তাহলে আমার ক্যাপাসিটেন্স হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর যদি প্যারালাল লাগাই তাহলে হচ্ছে 18 মাইক্রোফ্যারাড। তো অপশন কি হবে, 2 মাইক্রোফ্যারাড আর হচ্ছে 18। দেখো সর্বনিম্নতে আমার 2 লাগবে আর সর্বোচ্চটা আমার 18 হবে, তো এটা তো বুঝতেই পারছো কোনটা হবে। নেক্সট কি বলেছে, অনেক সময় তাড়াতাড়ি দিতে না ভুল হয়ে যায়, মানে ধরো একই অপশন দিয়ে দিলে 18/2, তোমার 18/2 আছে, তুমি খেয়ালই করবে না অপশন বিতে কি আছে, তো একবার পড়ে নিবে সর্বনিম্ন বলেছে না সর্বোচ্চ বলেছে, তো প্রেসারে তখন পরীক্ষার প্রেসারে এইসব সিলি মিস্টেক্স হয়, ওকে। নেক্সট হচ্ছে এমসিকিউ 2015 কোশ্চেন, এটা দেখতে পাচ্ছ, এ 5 মাইক্রোকুলাম মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কানেক্টেড উইথ দ্য সিরিজ 10 মাইক্রোফ্যারাড, 300 ভোল্ট দেওয়া হয়েছে, এনার্জি কত স্টোর হবে। তাহলে ফার্স্টে আমি কি করতে বললাম, সি ইকুইভ্যালেন্ট বের করতে বললাম, তো সি ইকুইভ্যালেন্ট এত হবে, তো সি ইকুইভ্যালেন্ট বের করে দিলে ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার বসিয়ে দেবো, তবে এখান থেকে ইজিলি আমার অঙ্কটা হয়ে যাবে। তো এখানে ব্যাপারটা ছিল 15, কিন্তু এই যে 10⁻⁻6 এই মানে বেসিক ক্যালকুলেশনটা কারোর ভালো করে আসলেই সে করতে পারবে, নাহলে কিন্তু দেখো এখানটা এই তিনটা অপশন প্রায় সিমিলার, কেউ ধরো এই 10⁻6 দিতেই ভুলে গেল, ঠিক আছে, তখন একটা আলাদা এদের তিনটার মধ্যে যে কোনো একটা ফর্ম চলে আসবে, তো 10⁻⁻6 যাতে ভুলে না যায়, ঠিক আছে। নেক্সট 6 নম্বরে কি বলছে, আ ক্যাপাসিটার, এটা 2014 সালের এমসিকিউ দেখতে পাচ্ছি, এমসিকিউ ট্যাবের মধ্যে কোশ্চেন এসেছে, আ ক্যাপাসিটার 3, 6 and 6 কানেক্টেড আর সিরিজ ইন 120, তো ভোল্টেজ অ্যাক্রস সি মাইক্রোফ্যারাড, একই রকমের অঙ্ক দেখো দেখতে পাচ্ছ রিপিট হয়েছে, তো সি ইকুইভ্যালেন্টটাকে বের করলাম, তারপরে কিউ বের করলাম, কিউ হচ্ছে 180 মাইক্রোকুলাম, তাহলে এর অ্যাক্রসে বের করতে বলছে ভোল্টেজ অ্যাক্রস সি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে কিউ মানে 180 মাইক্রোকুলাম বাই সি মাইক্রোফ্যারাড, তো মানে 60 ভোল্ট, একই রকমের অঙ্ক এসেছে। নেক্সট কি, এটা হচ্ছে 2014 সালের কোশ্চেন আমাদের এমসিকিউ কোশ্চেন, এখানে কি বলছে যে দেখো এটা রিপিট,
কিভাবে দেখো, a parallel plate capacitor is charged, then disconnect from the charged battery. If the plate are now moved further apart, pulling them means the insulated handle. তার মানে এখানে কি বলেছে কথাটা, আগেরটাই কি ছিল, আগের একটু আগে যে ইনসুলেটরের অঙ্কটা করালাম সেখানে কি ছিল, মানে ইনসুলেটরের কোনো কনসেপ্ট বলেনি, এখানে বলছিল যে এখানে জাস্ট এটা তোমাকে বলেছে এখানে পজিটিভ চার্জ করা আছে, এখানে নেগেটিভ চার্জ করা আছে, তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কি হবে, নিজের কাছে আসবে, দূরত্বটা কমতে থাকবে। কিন্তু এখানে বলে দিয়েছে যে এখানে তুমি একটা ইনসুলেটর হ্যান্ডেল ইউজ করলে এই দুটোকে সরানোর জন্য, তো একটা ইনসুলেটেড হ্যান্ডেল দিয়ে এটাকে আরো প্রেস করে তুমি দূরে সরিয়ে দিলে, তাহলে তোমার হচ্ছে মানে তোমার এনার্জি স্টোরের তো কোনো ব্যাপার হচ্ছে না, ডিক্রিজ ইনক্রিজ কিছুই হবে না, কারণ এনার্জি তোমার চার্জের উপর ডিপেন্ড করে। তাহলে হচ্ছে তোমার এখানটা মানে এখানে যেহেতু ডিসকানেক্টেড অবস্থায় আছে, তো ডিসকানেক্টেড অবস্থায় আছে যেহেতু মানে ভোল্টেজের সাথে কানেক্টেড নাই, তো চার্জের উপরে ডিপেন্ড করবে, কারণ আরেকটা অঙ্কেই বললাম যে কিউ স্কয়ার বাই 2c আমাকে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, মানে এই লাইনটার থেকে এই লাইনটা থেকে কিন্তু ওই কোশ্চেনটা দিয়েছে একটু আগে যেটা ডিসকাস করলাম, যেখানে কিউ স্কয়ার বাই 2c আমি অ্যাপ্লাই করলাম। ওকে, এই দেখো এখানে কি বলেছে, ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে, তো ক্যাপাসিটেন্স এর কোনো ব্যাপার নেই, ক্যাপাসিটি ইনক্রিজ ডিক্রিজ তো এখানে ব্যাপারটা করবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে যে চার্জ অন দ্য ক্যাপাসিটর ডিক্রিজ, চার্জের তো কোনো ব্যাপার নেই, কেন ইনসুলেটিং দিয়ে করা হচ্ছে আর তার মধ্যে কোনো তারও কানেক্টেড নেই যে ডিকে হয়ে যাবে। ওকে, এখন ভোল্টেজটা দিয়েই আমরা জানলাম যে ভোল্টেজের কোনো একটা ডিপেন্ডেন্সি হয়, তো আমরা কি বলছি এখানে ভোল্টেজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডি হয়ে যাচ্ছে, তো এখানে ডি তোমার ইনক্রিজ করছে, তাহলে ভি কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একই লজিক যে ই ডাজ নট ডিপেন্ড আপন দ্য ডিস্টেন্স। ওকে, তাহলে এই কেসে প্যারালাল প্লেটের কেসে কি হয়ে যাবে, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু এই ব্যাপারটা আমার এসে গেল। ঠিক আছে, দেখো একই কনসেপ্ট থেকে কোশ্চেন আসছে 2-3 বার করে, তো এই জন্য এইভাবে ভালো করে এগুলো পড়তে হবে। নেক্সট কোশ্চেন বলেছে, এটা 2014 এমসিকিউ টাইপ কোশ্চেন আসছে, তো দুটো হচ্ছে ডাইলেক্ট্রিক, এই কোশ্চেনটা হয়তো তোমরা সবাই বইতে দেখেছো, দুটো প্যারালাল প্লেট আছে এবং ডাইলেক্ট্রিক ঢুকানো আছে আর এখানটা হচ্ছে এয়ার দেওয়া আছে, তাই তোমাকে বলছে এই তিনটার মধ্যে কোনটা হবে। ঠিক আছে, এটা এমএসকিউ ছিল, এটা মাল্টিপল সিলেক্টিভ কোশ্চেন। ওকে, তো প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমার এখানটায় যখন এরকম অঙ্ক থাকবে তাহলে ফার্স্টেই কি করে নেবো, দুটো আমার প্লেট আছে। ঠিক আছে, এটার হচ্ছে তোমার এরিয়াটা, ক্রস সেকশন এরিয়াটা আমি এ ধরে নিলাম। ওকে, যেহেতু মাঝখান থেকে ম্যাটেরিয়াল ঢোকানো হয়েছে তাহলে এইখানটা a/2 হবে, নিচেরটা a/2 হবে। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম এটার ক্যাপাসিটেন্স C1, এই উপরেরটা এটার ক্যাপাসিটেন্স C2। ওকে, আচ্ছা তাহলে এটা দেখো, এই যে যেখানে প্লেন রডটা থাকবে, মানে যেখানে তোমার প্যারালাল প্লেটটা থাকবে, সে অ্যাক্রসে আমি ভোল্টেজটা মানে ব্যাটারি লাগাবো, তাই না, চার্জ করার জন্য বা যা ইচ্ছা করার জন্য, তাই না। তো এখানে আমার এটা হচ্ছে আমার প্লেটটা, এর অ্যাক্রসে আমি যেখান থেকে কে লাগিয়েছি, মানে কে মানে যেখান থেকে মিশিয়েছি সেই বরাবর আমি হচ্ছে আমার ব্যাটারিটা মানে ব্যাটারি বা আমি টার্মিনালটা আমার কনসিডার করব। তো এখন দেখো এই যে দুটো যে ক্যাপাসিটার দুটো সেপারেট হয়ে গেল, কেন কেন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সেপারেট হয়ে গেল, কারণ হচ্ছে এখানে কে দেওয়া আছে, এখানে কিছু নাই। যদি দুটোই কে থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো, নর্মাল কেস যেরকম হয় তেমনি হতো, বাট এখানে দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, তার মানে দুটো আলাদা ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আলাদা হয়ে গেল। তাহলে দেখো এটা ইন জেনারেল, এই দেখো এখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে, এখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে, C1 এর এখানে C2 ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই বড় ডায়াগ্রামটার থেকে আমরা এটাকে এভাবে ইভালুয়েট করতে পারি যে এটা C1 এটা C2। এই যে ডায়াগ্রামটা ছিল, এইটুকু অংশটা হচ্ছে C1 আর এই নিচের টুকু হচ্ছে C2, আর এটা হচ্ছে এই ব্যাটারির সাথে কানেক্টেড। তো এটাকে আমরা নর্মাল এরকম তার দিয়ে জয়েন করে বলতে পারি যে এটা C1 C2। ওকে, C1 টা কি হবে, কে আমাদের নর্মাল C এর ফর্মুলা কি হয়, K এপসাইলন A বাই D হয়, এটা আমার নর্মাল ফর্মুলা। ওকে, বাট এখানটা এরিয়াটা কি হচ্ছে, এরিয়া হচ্ছে a/2 হয়ে গেছে কোশ্চেনে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো আমার এখানটা কি হয়ে যাবে যে সব জায়গায় এর জায়গায় a/2 বসাবো। ওকে, তো C1 হয়ে যাবে কি K এপসাইলন নট A/2D, এখানে যেহেতু K ম্যাটেরিয়াল আছে, আর C2 এর মধ্যে কি আছে, এপসাইলন A/2D আছে, এখানে হচ্ছে এপসাইলন A/2D। ওকে, আচ্ছা যেহেতু এটা সিরিজ প্যারালাল কানেকশন, তার মানে কি ভোল্টেজ সেম হবে, তো আমি লিখলাম V1 = V2, এর অ্যাক্রসে ভোল্টেজটা পাবো সেটা V1 = V2, তো V1 = V2 বললে আমি কি লিখতে পারি, Q1/C1 = Q2/C2। ওকে, আচ্ছা এখন আমি Q1 এর তো Q1 ই রাখলাম, C1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম আর C2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম। যদি বসিয়ে দিই তাহলে Q1/Q2 যদি করতাম তাহলে এগুলো সব কেটে যেত, এপসাইলন এইসব বাস্তব কি শুধু এই কেটা, তো আমি Q1/Q2 = K/1 হয়ে গেল। এখন আমাকে দেখো ওরা বলছে যে আমাকে বলছে এখান থেকে যদি আমি, আচ্ছা এখানে বলেছে যে তোমাকে এই যে উপরের পাত যেই অংশে বায়ুপূর্ণ অংশের উপরে রয়েছে সেখানে আধান কত হবে। বলছে উপরের পাতের যে অংশে
অর্ধাংশ বায়ুপূর্ণ রয়েছে, মানে বায়ু যেখানে আছে সেই জায়গাটায় তোমার চার্জ কত। তো আমি এখানটায় C2 টাকে আমি বলেছি যে এটা বায়ুপূর্ণ, তো C2 তে চার্জ কত Q2, আমাকে Q2 বের করতে বলছে। তার মানে তো আমি এই ফর্মুলা থেকে Q2 ইজিলি বের করতে পারি। কি হবে, আমি এখানে 1 প্লাস করে দিলাম, এখানে 1 প্লাস করে দিলাম, বোথ সাইডে আমি 1 যোগ করে দিলাম। তাহলে আমি কি করলাম, লসাগু করলাম Q2 প্লাস Q1। Q2 প্লাস Q1 মানে কি, সিস্টেমে টোটাল কতটা চার্জ আছে সেটা আমি কি ধরলাম, Q আছে। ওকে, কোশ্চেনে বলে দিয়েছে যে আফটার কানেক্টিং চার্জ করার পর টোটাল চার্জ হচ্ছে তোমার Q হবে। তো Q বাই Q2, তাহলে Q2 কত আসলো, Q বাই 1 প্লাস K। ওকে, আচ্ছা, তাহলে C ইকুইভ্যালেন্টে কি হবে, জাস্ট যোগ করে দেবে C1 প্লাস C2। তো যোগ যদি করি তাহলে আমার হচ্ছে C0 বাই 2 K1 প্লাস 1। C0টা কি, C0টা হচ্ছে ইন জেনারেল যে আমাদের ক্যাপাসিটেন্স হয় যদি বায়ু মাধ্যমে, আমার যদি C0টা ওরা বলে দিয়েছে, যদি আমাদের ম্যাটেরিয়ালে যদি কিছু না থাকতো তাহলে আমাদের যে ক্যাপাসিটেন্সটা হতো সেটা কি হতো, এপসাইলন A বাই D। তো এপসাইলন A বাই D এর জায়গায় আমি C0 বসিয়েছি, ঠিক আছে। C0 বাই 2 K প্লাস 1, এই ভ্যালুগুলো বসিয়ে দেবে আগের পেজ থেকে ভ্যালুগুলো বসিয়ে দিলে ওটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো C0টা ওরা বলেই দিয়েছে যে C0টা কি, যে C0 is the capacitance of the same capacitor with the dielectric remove। যদি ডাইলেকট্রিক রিমুভ করি তাহলে কি পুরোটাই প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয়তো নরমাল ইন জেনারেল কেস, তাহলে ওখানে কি আমার ভ্যালু হতো এপসাইলন A বাই T। তো ওখানে আমি C0 লিখে দিলাম। তাহলে আমার অপশন ডি টা আমি দেখতে পাচ্ছি সেম আছে, আমি এটাই ক্যালকুলেট করলাম যে আমার C ইকুইভ্যালেন্টটা এটাই হবে, অপশন ডি টা। অপশন ডি টা আমার ঠিক আছে। তারপরে বলছে চার্জ অন দা হাফ প্লেট, যেটা আমি দেখালাম সেটাও কি আসলো, Q বাই K প্লাস 1। তো এটাও ঠিক আছে। তারপর কি বলেছে যে টু হাফস যে আছে বটম প্লেটের, এদের চার্জ ডেন্সিটি আনইকুয়াল বলেছে। তো চার্জ ডেন্সিটি কি আমার আনইকুয়াল হবে, অবশ্যই আনইকুয়াল হবে। কেন, আমার Q2 বাই Q1 এর রেশিও দেখতে পাচ্ছি 1 না, 1 হলে সেম হতো, Q1 বাই Q2 এর ভ্যালু হচ্ছে K বাই 1। তো সিগমার মানে কিউই তো রিলেট করে সিগমার সাথে না, কেন সিগমা ইকুয়াল টু Q বাই A, এরিয়া তো দুজনেরই সেম। তাহলে সিগমা হচ্ছে কি হচ্ছে এরিয়া, মানে কিউর সাথে ডিপেন্ডেন্ট, তাহলে সিগমা 1 আর সিগমা 2 টাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, এদের অনুপাতটা কিন্তু K বাই 1 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু অভিন্ন। ওকে, মানে সরি, মানে আলাদা, ঠিক আছে, অভিন্ন না। নেক্সট কোশ্চেন কি বলেছে, তাহলে আমরা দেখতে পেলাম বি, সি এন্ড ডি আর কারেক্ট অপশনস। ওকে, নেক্সট এটা 2013 সালের এমসিকিউ। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে তোমাদের যে আমাদের WBJEE ওল্ড কোশ্চেন পেপার যেগুলো আছে ওখানটা এতখানি আছে, ঠিক আছে। আমি এটা বইয়ের থেকে কালেক্ট করেছি, তোমার ওয়েবজির বইয়ের থেকে। তো যাই হোক, এই কোশ্চেন্সগুলো তার জন্য ইংলিশেই প্রোভাইড করা আছে, ঠিক আছে। তো আ ক্যাপাসিটার অফ দ্য ক্যাপাসিটেন্স C0, একটা ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিটেন্স C0, চার্জ উইথ দ্য পোটেনশিয়াল V0। তো একে আমি V0 পোটেনশিয়াল দিয়ে চার্জ করলাম প্রথমে, ইনিশিয়ালি কিছু আর করা নেই। তার মানে একটা ক্যাপাসিটার আছে তাকে আমি V0 পোটেনশিয়াল দিয়ে চার্জ করলাম, সেই কেসে আমার কিউ কত হয়ে যাবে, C0 V0 হয়ে যাবে। তো এইটুকু রেখে দাও। তারপরে কি বলেছে কোশ্চেন পড়ি আমরা, বলছে তারপরে and it is connected with the capacitor of the capacitance C as shown in the figure। এখন এই ক্যাপাসিটরটাকে আমি কি করলাম, C এর সাথে আর এর সাথে কানেক্ট করলাম। after closing the switch S, the common potential of the capacitor is V। তো তোমাকে এই C এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। তো ফার্স্টে আমি এখানে চার্জ কত, তার মানে এটা একটা এখন ভোল্টেজ সোর্সের মতন কাজ করবে, এর মধ্যে এটা ফুললি চার্জ আছে, এটা চার্জ কত আছে, Q ইকুয়াল টু C0 V0। এখন এই C0 V0 চার্জটা এটার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমার চার্জ কত ছিল, C0 V0। এখন আমার কি হয়েছে, C0 V0 এর সাথে আমি এই সিটা লাগিয়ে দিয়েছি। তাহলে এই ক্যাপাসিটর তুল্য আমার, যেহেতু এটা আমার প্যারালাল কানেকশন হয়ে গেল, তাহলে আমার টোটাল যে মানে তোমার যে তোমার ক্যাপাসিটেন্স হয়ে গেল সেটা কি হয়ে যাবে, C0 প্লাস C। আর এদের অ্যাক্রসে কমন ভোল্টেজটা কত দাঁড়ালো, এখন এই যে দ্য কমন পোটেনশিয়াল অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ V। তো কমন পোটেনশিয়াল আমার হচ্ছে V, তার মানে C0 প্লাস C, এটা তুল্য রোধটা, তুল্য ক্যাপাসিটেন্সটা, তার সাথে V মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে এই জিনিসটাকে যদি আমি সলভ করি, কেন এটা আমার কেন ইকুয়াল হয়ে যাবে, কেন আমাদের চার্জ কোনোদিনও ধ্বংস হবে না, ক্রিয়েট হবে না, চার্জ কনজারভেশন, চার্জ কোয়ান্টাইজেশন থেকে আমরা যদি জানি, আধান সংরক্ষণ সূত্র থেকে। তাহলে এই যে চার্জটা ছিল, এই চার্জটা এদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, C0 প্লাস C V। এখান থেকে C এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এটা আমার কত আসলো, C0 যদি কমনই V0 মাইনাস V বাই V। ওকে, আচ্ছা, C0 এটা তার মানে C0 V মাইনাস V0, C0 V0 মাইনাস V, এই যে C0 V0 মাইনাস V বাই V। তো অপশন আমার ডি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, অপশন ডি ইজ মাই কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, four identical particle are area A separated by a distance D
হোয়াট ইজ দ্য মানে তোর হচ্ছে পি অ্যান্ড কিউর হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলছে। তো এইরকম টাইপের অঙ্ক আমি এমসিকিউতেও করেছি, প্রশ্ন বিচিত্রার সিরিজে দেখতে পারবে। তো ফার্স্টে কি করতে হবে, যেরকম করে প্লেট আছে থাকুক, যেই দুটো টার্মিনালে বের করতে বলেছে পি আর কিউ, সেটাকে একটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরে নেবে। আচ্ছা, আমরা যখন ক্যাপাসিটার কনসিডার করি তখন ওই ডায়াগ্রামটা যখন ওদেরকে মানে আমাদেরকে যখন পড়ানো হয় তখন আমরা কি দেখি, যে এই যে এরকম প্যারালাল প্লেট আছে, এখানে পজিটিভ চার্জ থাকে আর এখানে নেগেটিভ চার্জ থাকে। তাহলে একটা প্লেট পজিটিভলি চার্জ হতে হবে, একটা প্লেট নেগেটিভলি চার্জ হতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা খাটবে না। ওকে, তো এখন আমরা কি করতে পারবো, যে এইটা যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এ কার কার সাথে কানেক্টেড, এই তারটার সাথে কানেক্টেড আর এই তারটার সাথে কানেক্টেড, তাহলে এই তারটা পজিটিভ হয়ে গেল, এই তারটা পজিটিভ হয়ে গেল। তেমনি এই যে কিউ পয়েন্ট, এটা নেগেটিভের সাথে কানেক্টেড ভেবেছো, তার মানে এই তারটা হয়ে গেল নেগেটিভ, সিমিলারলি এই তারটাও নেগেটিভ হয়ে গেল। তার মানে প্রথম যদি প্লেটটা দেখি তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, তার মানে এটা একটা। এখানে দেখো নেগেটিভ নেগেটিভ, তার মানে এটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে না। সিমিলারলি এটা যদি দেখি এটা নেগেটিভ পজিটিভ, তাহলে এটাও একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। তাহলে টোটাল এখানে কটা ক্যাপাসিটর কাজ করছে, দুটো ক্যাপাসিটর, তাহলে অপশন কি হয়ে যাবে 2 এপসাইলন এ বাই ডি। ওকে, 2 এপসাইলন এ বাই ডি, যেটা কিনা অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বইতে একটা দেখতে পাবে ফর্মুলা আছে, তো ওই ফর্মুলাটা কিন্তু সবসময় খাটবে না, যেরকম এই অঙ্কটাই। হ্যাঁ, বইয়ে যেটা হয় সেটা এরকম করে থাকে, যেটা কিনা n-1 দিয়ে তোমরা করো, অল্টারনেটিভ ভাবে কানেক্টেড থাকবে। তো এটাতে আমি যেটা ট্রিক শেখালাম সেটাও এখানেও খাটবে। ঠিক আছে, যেমন আমি বলছি এখানটায় দেখো, যদি সাপোজ তুমি এখানে পজিটিভ নাও এটা নেগেটিভ নাও, তাহলে এই সাথে এই প্লেটটা কানেক্টেড, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, এর সাথে এই প্লেটটা কানেক্টেড পজিটিভের সাথে এটা হয়ে যাবে পজিটিভ, নেগেটিভ এটা কি হয়ে যাবে, এটাও নেগেটিভ হয়ে যাবে, এই লাইনটাও নেগেটিভ হয়ে যাবে। তার মানে নেগেটিভ পজিটিভ এটা একটা ক্যাপাসিটর, পজিটিভ নেগেটিভ এটা একটা ক্যাপাসিটর, নেগেটিভ পজিটিভ এটা একটা ক্যাপাসিটর, তার মানে তিনটা ক্যাপাসিটর এখানে কাজ করছে। তাহলে অ্যান্সার কি হবে 3 এপসাইলন এ বাই ডি। বাট তোমাদের বইতে ডাইরেক্ট আছে এরকম চারটা লাইন থাকলে n-1 করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। বাট এইসব কেসে কিন্তু মুশকিল হয়ে যাবে, যদি ফর্মুলা মুখস্থ করে রাখো না বুঝে, তাহলে কিন্তু গড়বড় হয়ে গেল। বোঝা গেল? তো এই জন্য আমি এটা এক্সপ্লেইন করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 2012 কোশ্চেন। ঠিক আছে, কি বলছে, ইন adjoining figure the potential difference between the x and y is 60 ভোল্ট। এই এক্স ওয়াই টার্মিনালের মধ্যে 60 ভোল্ট লাগানো আছে। আচ্ছা, তবে কি বলছে, আমি যেগুলো লাল দিয়ে এঁকেছি সেটা হচ্ছে মানে আমি করানোর সময় করেছি। ঠিক আছে, the potential difference between the point m and n, এই m n পয়েন্টে হচ্ছে তোমার হচ্ছে কত পোটেনশিয়াল। আচ্ছা, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে হচ্ছে তোমাদেরকে পিডিএফ এর পাসওয়ার্ডটা, এটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও খাতার মধ্যে, যেটা কি পাসওয়ার্ড লিখতে হবে সেটা হচ্ছে জেবি 31855। ওকে, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরেই তোমরা কিন্তু ওই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। তো এই জন্য তোমরা এই পাসওয়ার্ডটা কিন্তু ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, তার মানে এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমি কি করব, সি ইকুইভ্যালেন্ট বের করে নেব। তো দেখতে পাচ্ছ এই 2c, সি এন্ড 2c, আমাকে এর অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা বের করতে বলেছে। তার আগে আমি কি করব, ফার্স্টে আমি বলছি কি চার্জ বের করতে হবে সিস্টেমের মধ্যে, কত টোটাল চার্জ আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2c, সি এন্ড 2c, এইটা হচ্ছে কি আছে তোমার সিরিজে আছে, এর অ্যাক্রসে, এই ক্যাপিটাল সি এর অ্যাক্রসে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে সিরিজে আছে। ওকে, তো যদি সিরিজে থাকে এই তিনটা, তাহলে আমি ইকুইভ্যালেন্টটা বের করে নিলাম 1/2c, 1/c, 1+2c, তুমি সি ইকুইভ্যালেন্ট পেলাম c/2। ওকে, তাহলে আমার সার্কিটটা কিসে রিডিউস হয়ে গেল, 60 এখানে ভোল্ট লাগানো, এখানে সি আছে, এখানে c/2 আছে। ওকে, আর c/2, সিটা কি আছে তোমার প্যারালালে আছে, তো আমি এখানে জাস্ট যোগ করে দিলাম c + c/2, তাহলে আমি কত পেয়ে গেলাম 2c/2। তো 60 এর সাথে মাল্টিপ্লাই করার পর আমার যে টোটাল চার্জ যেটা কিনা সার্কিটে বের হচ্ছে সেটা হচ্ছে কি 90 কুলম্ব। তাহলে এই যে চার্জটাই 90 কুলম্বটা এই তার দিয়ে যাচ্ছে। এখন 90 কুলম্বের মধ্যে কিছু চার্জ এখানে দিয়ে প্রোপাগেট করবে, কিছুটা এটার মধ্যে দিয়ে যাবে, তো যেই চার্জটা এটার মধ্যে দেবে সেটাই আমার দরকার। ঠিক আছে, একদম কারেন্টে যেরকম করে করি আমরা সেরকম করেই করতে হবে এখানটাও। তার মানে টোটাল যাচ্ছে 90 কুলম্ব চার্জ। তা আমি কি করলাম, চার্জ ফ্লো দিস সি। ওকে, এই সি এর মধ্যে তো কত চার্জ আছে সেটা ক্যালকুলেট করেছি। ঠিক আছে, সেটা কত, টোটাল চার্জ ইনটু ও যেরকম করতে টোটাল কারেন্ট ইনটু অপোজিট সাইডের হচ্ছে মানে তোমার অপোজিট ব্রাঞ্চের রোধ বাই টোটাল রোধ, এরকম করতে না ফর্মুলা। অপোজিট ব্রাঞ্চের রোধ, দেখো রোধ মানে রেজিস্ট্যান্সের জায়গায় রিঅ্যাকট্যান্স লিখবো, অপোজিট ব্রাঞ্চে এখন রোধ কত হয়ে গেছে c/2, তো লিখবো c/2 আর টোটাল রোধ c/2 + c। এটাই হচ্ছে ফিজিক্সের একটা ইউনিফিকেশন, যেখানে তোমরা কারেন্টে যেটা করবে এটাও এখানটা অ্যাপ্লিকেবল, এমন না যে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো লজিকটা বুঝতে হবে যে এখানে রোধ বা তোমার হচ্ছে প্রতিরোধ থাকলেও কিন্তু এই কনসেপ্টটা কাজ করবে। তো 90c ইন্টু c/2 বাই c/2 + c, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কি পেয়ে গেলাম c/2 বাই
এখানে 3c/2 পেয়ে গেলাম এইটুকু ক্যালকুলেট করার পর। তো এখানে যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 60 কুলাম, 60c। ওকে, কুলাম না, এটা সি, মানে ওই ক্যাপাসিটেন্স সি। 60c কার মধ্যে দিয়ে প্রপাগেট করবে? শুধু সি এর মধ্যে দিয়ে। তাহলে বাকিটু কি হবে? চার্জ যেহেতু ধ্বংস হয় না, তাহলে বাকি 30c এই লাইনটা দিয়ে বের হবে। 30c এটার মধ্যে দিয়ে প্রপাগেট করবে। তো অ্যাকচুয়ালি 30c এটার মধ্যে দিয়ে যাবে। ওকে, এখন 30c তার মানে কি, এর 2c এর মধ্যে তো 30c যাবে, এর মধ্যে তো 30c যাবে। তো সি এর অ্যাক্রসে কত চার্জ যাচ্ছে? অ্যাকচুয়ালি 30c। তাহলে যদি আমি করি, চার্জ ফ্লো দ্য 2c ক্যাপাসিটর is 30c। ওকে, which is also follow mn লাইনের মধ্যে দিয়েও কিন্তু 30c যাচ্ছে। তাহলে q equal to cv হয়। তাহলে q পেয়ে গেলাম 30c। তাহলে v কত হয়ে যাবে? 30c/c, which is 30 ভোল্ট। তার মানে এই এর অ্যাক্রসে ভোল্টেজটা হয়ে গেল আমার 30 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? সি ইকুইভ্যালেন্ট বের করে টোটাল চার্জ কত ফ্লো হচ্ছে সার্কিট সেটা বের করতে হবে। তারপরে আমাকে টার্গেট হচ্ছে কি, আমার এই লাইনটা দিয়ে, যেহেতু এটা সিরিজে আছে, এই লাইনের মধ্যে তো কতটা চার্জ যাচ্ছে। হ্যাঁ, যেহেতু প্যারালাল, যদি প্যারালাল থাকতো তাহলে কিন্তু, যদি প্যারালাল মানে যদি এই সিটা বলতো তাহলে কিন্তু আমার 60 ভোল্ট হতো। বাট এই সি এর মধ্যে কিন্তু 30c হবে। আর কারণ হচ্ছে এই কিছু চার্জ, কিছু ভোল্টেজ এখানে ড্রপ হবে আর কিছু ভোল্টেজ এখানে ড্রপ হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে নেক্সট চলো আমরা কোশ্চেন দেখে ফেলি। নেক্সট 2011 কোশ্চেন, যেটা কিনা এমসিকিউ আমাদের। আচ্ছা, কি বলেছে? দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর অফ দ্য ক্যাপাসিটেন্স সি শোন ইন দ্য ফিগার উইল বি। এটা আমাদের একটা সার্কিট আছে। এটা এখানটা আমার কি বলছে যে সি এর মধ্যে কতটা চার্জ স্টোর হবে সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করেছে। তো কি করব আমরা? এটা আমার ইন জেনারেল সার্কিটটা এঁকে ফেললাম যে এটা। তো ইনিশিয়ালি কি হবে দেখো, আমাদের এই আমার R2 অ্যাক্রসে যে ভোল্টেজটা যাচ্ছে, সেই ভোল্টেজটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, কারণ এর এই দুটো পয়েন্টে যে ভোল্টেজ হবে, এর দুটো পয়েন্টেও সেম ভোল্টেজ হবে। হ্যাঁ হবে। আচ্ছা, ইনিশিয়ালি যদি ভাবি যে আমার যদি এই সিটা যদি অ্যাক্টিভ না হতো কেন, তাহলে আমার I2 কত হতো? এই R2 এর মধ্যে কত কারেন্ট যেত? সেটা হচ্ছে কত হবে? E টোটাল এনার্জি বাই এই দুটো কি থাকবে? সিরিজে থাকবে। তাহলে R প্লাস ক্যাপিটাল R। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে ভোল্টেজ অ্যাক্রস R2 কত হয়ে যাবে? I ইন্টু R2। তাহলে এখান থেকে V পেয়ে গেলাম। তাহলে Q ইকুয়াল টু হয়ে যাবে কি? C ইন্টু V। তাহলে Q ইকুয়াল টু হয়ে যাবে C, সির জায়গায় এটা, সিটা অ্যাজ ইট ইজ থাকবে, ভির জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে অপশন সি ইজ মাই কারেক্ট আনসার। আর তোমরা এভাবেও ভাবতে পারো যে যখন আমাদের ব্যাটারি থাকে বা ব্যাটারি তো ওভাবে চার্জ করা যাবে না ফার্স্ট, তাহলে আমার কি করতে হবে? R2 এর মধ্যে দিয়েই হচ্ছে আমি রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব। মানে এটা আমার সার্কিট ছিল ইনিশিয়ালি, ভাবতে পারো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে R, এটা ক্যাপিটাল R2। তাহলে আমার এখান থেকে আমি কারেন্ট পেয়ে যাবো। কত কারেন্ট যায়? E। হ্যাঁ, তা এটা আমার কারেন্ট যায়। তাহলে V হচ্ছে তোমার কি হচ্ছে? R2। V মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য R2, সেটা কি হবে? সেটা আমি বের করতে পারবো। সেটা হচ্ছে V। যে সেই ভোল্টেজটাই কি হবে? এর মধ্যে পড়বে, এই সার্কিটটার মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইভাবে করতে পারবো। ওকে ওকে, আচ্ছা তুমি বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে চলো চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, নেক্সট 2011 কোশ্চেন, এটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন ছিল। ওকে, তো কি বলছে? ইন আ ফলোইং ফিগার, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স 3 মাইক্রোকুলাম, তো এফেক্টিভ ক্যাপাসিটেন্স কত হবে? তাহলে দেখো এখানে আমি কি করব, যে এখানে একটা বি পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা আমি ধরে নিলাম হচ্ছে 3। ওকে, আর এই পয়েন্টটা বা এটা পয়েন্ট ধরবে, আগে এটা 1 ধরলাম। আচ্ছা 1, এখানে একটা রেজিস্ট্যান্স যেহেতু এসে গেছে বা রিঅ্যাকট্যান্স এসে গেছে, তাহলে আমার এই পয়েন্টটার নাম হয়ে যাবে কি 3। 1 হবে না। যদি ডাইরেক্ট থাকতো তাহলে কিন্তু 1 হয়ে যেত। উল্টা 2011-তে একটু কঠিন আসছে, 2000 যেটা 22-এ দেখলাম সেটা ইজি আসছে। আর একই রকমের রিপিট হয়েছে দেখো। তা 1 থেকে যেটা গেল সেটা হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে, আমি 3 লিখলাম। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটার নাম এটাও একটু চেঞ্জ হয়ে যাবে, এই পয়েন্টটার নাম দিলাম 2। তো এই পয়েন্টটা আমার কিন্তু এখন দেখো এই পয়েন্টটা হচ্ছে আমার 3 হয়ে গেল। আচ্ছা দেখো এই পয়েন্টটা, যে এই পয়েন্টের মাঝখানটা কোনো তার নেই, কোনো রোধ আছে না, তার মানে কি এই পয়েন্টটারও কি হবে? আমার 3ই হবে। তো এখানে নতুন করে আবার 4 লেখার দরকার নেই, কারণ এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম। তো আমি যদি এই লাইনটাকে যদি এখানেও জয়েন করতাম সেমই হতো, কারণ এখানে কোনো কিছু নেই। তার মানে এখানেও যদি 3 হয়, এই জায়গাটাও 3 হয়ে যাবে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে যদি আমি 1, 2 and 3 লিখি, তার মানে দেখতে, আমি যদি পয়েন্ট লিখতাম তাহলে 1 আর 2 এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স আছে, তাহলে আঁকিয়ে দিলাম 1 আর 2 এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স। তারপরে আমি দেখতে পাচ্ছি কি 2 আর 3 এর মাঝখানে এই ক্যাপাসিটেন্সটাও আছে, আবার 2 আর 3 এর মাঝখানে এই ক্যাপাসিটেন্সটাও আছে। তাহলে দুটো ক্যাপাসিটেন্স আমি 2 আর 3 এর মাঝখানে লাগিয়ে দিই এভাবে প্যারালালে। ওকে, আচ্ছা তারপরে কি আছে? 1 আর 3 এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স আছে, 1 আর 3 এর মাঝখানে, যে 1 আর 3 এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স, তো এটাকেও আমরা লাগিয়ে দিলাম। তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা হয়ে গেল। এটা প্যারালাল সার্কিট, তার মানে এটা তোমার হচ্ছে 2C হয়ে গেল।
তাই 2c আর c হচ্ছে সিরিজে আছে আর তার সাথে c প্যারালাল আছে। তো আমি যদি এটা ক্যালকুলেট করি 3/c হচ্ছে। এখন c এর ভ্যালু বলছো 3 মাইক্রোফ্যারাড, তো 3 কেটে গেল, 5 মাইক্রোফ্যারাড ইজ মাই অ্যান্সার। তাহলে দেখতেই পাচ্ছ অপশন ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, n আইডেন্টিক্যাল droplet are charged to V voltage each. If they collapse to form a single drop, মানে এগুলো টাইপের অঙ্ক এখন তোমরা অভ্যস্ত এই সব টাইপের অঙ্ক করতে, যে n নাম্বার আইডেন্টিক্যাল ড্রপলেট ছিল এবং প্রত্যেকের ভোল্টেজ ছিল v। এখন আমি যদি এদেরকে সিঙ্গেল ড্রপলেট করি তাহলে পোটেনশিয়াল কি হবে? তো এটা পোটেনশিয়ালের মধ্যে মনে করিয়েছিলাম নাকি জানি না, তাই আমি আবার করিয়ে দিলাম। তো প্রথমে আমাকে কি করতে হবে, এদের হচ্ছে আয়তনটাকে সমান করতে হবে। এর নাম্বার অফ ড্রপলেটের যা আয়তন হবে বড়টারও আয়তন সেম হবে। তো এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করে নিলাম। বড় গোলকটার হচ্ছে আমার চার্জ কি হয়ে যাবে, এর নাম্বার অফ কিউ হয়ে যাবে, আর ছোট গোলকের পোটেনশিয়াল ভি হয়ে যাবে কে কিউ বাই আর। তাহলে ফর লার্জ মানে লার্জ স্পিয়ারের পোটেনশিয়াল কত হয়ে যাবে, ভি ক্যাপিটাল কিউ কে বাই আর। এখন কিউ আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে n টু বাই 3, আর এই ভ্যালুটা হচ্ছে কি হয়ে যাবে, এই কিউ বাই আরটা হয়ে যাবে আমার ভি। এখানে একটা কে থাকবে, ওকে দাঁড়াও, এখানে একটা কে হবে, তাহলে কে, এই যে কে কিউ বাই আরটা হয়ে যাবে আমার ভি। তো এটা বসিয়ে এখান থেকে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, এটা 2009 এর কোশ্চেন, যে ইফ দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ ইনক্রিজ টু কুলাম, দ্য এনার্জি স্টোর ইন দ্য 21% দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এই অঙ্কগুলো ভালো করে করবে। এটা দেখো পার্সেন্টেজের অঙ্ক, তো ইম্পর্টেন্ট। সো এখানটা আমার বলছে এনার্জি ইনক্রিজ হয়েছে, তার মানে আমার এখানে এনার্জি ইনক্রিজ মানে আমার চেঞ্জ ইন এনার্জিটা ইনক্রিজ হয়েছে, সবসময় মনে রাখবে। ওকে, তো আমার কি আমি করতে পারি, এখানে আরেকটা বলেছে যে আমি কি করলাম, চার্জ হচ্ছে ইনক্রিজ করলাম 2 কুলাম বাড়ালাম। আগে ইনিশিয়ালি ছিল কিউ আই আর এখন হয়ে গেল কিউ আই প্লাস 2, তার মানে কিউ এফ মাইনাস কিউ আই হয়ে যাবে কি 2। ওকে, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ইউ ফাইনাল, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল, এই টার্মটা বলে দিয়েছে 21%, আর 100 দিয়ে গুণ করলাম তার জন্য পার্সেন্টেজটা আমার সরে গেল। আচ্ছা, ইউএফটা আমি কি করে দিতে, ইউএফটা আমি কি করতে পারি, কিউ এফ স্কোয়ার বাই 2c লিখতে পারি, আর কিউ আইটা কি লিখতে পারি, কিউ আই স্কোয়ার বাই 2c, কারণ আমরা জানি কিউ স্কোয়ার বাই 2c হচ্ছে এনার্জির ফর্মুলা হয়, স্টোর এনার্জি। তো এখান থেকে আমি যদি এই 2c আর 2c কেটে দিলাম, তাহলে ইন জেনারেল আমার এই ফর্মুলাটা আসলো। আমি এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বির ভ্যালু হচ্ছে 2, তো লিখলাম। তো এখন কিউ এফটাকে আমি কি লিখতে পারি, কিউ আই প্লাস 2, তো কিউ আই প্লাস 2 লিখলাম। তাহলে এখান থেকে 2 প্লাস 2i, তো এটাকে যদি আমি সলভ করি কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে, তাহলে আমার এই ভ্যালুটা আসবে। ওকে, তো যদি এখান থেকে এটাকে সলভ করি ফার্দার, তাহলে আমার 20 কুলাম আসে, ঠিক না? আর আমরা কি নিব, পজিটিভ চার্জ নিব, কেন, এনার্জিটা আমার ইনক্রিজ করছে, নাহলে আমি মাইনাস কুলাম চার্জটা নিতাম, ঠিক আছে, মাইনাস ভ্যালুটা নিতাম। এখানে আমি প্লাস ভ্যালুটা নিয়েছি, কেন, এনার্জি ইনক্রিজ করছে। তো আমার অপশন কি হয়ে যাবে, বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা জাস্ট ক্যালকুলেশন ছিল, বাট কনসেপ্টটাই মানে একই রকমই, মানে অনেকটা ধাঁচ একই রকমই। Okay, next কি বলছে, the four capacitor are equal capacitance have the equivalent capacitance C1, they when they are connected in series, যখন সিরিজে কানেক্ট করা হয়েছে চারজনকে, তখন আমার ক্যাপাসিটেন্স কি হবে, 1/C1 equal to 4C হয়ে যাবে। তো C1 কে আমার C/4 হয়ে যাবে। এখন C2 হচ্ছে কি, যখন প্যারালালে কানেক্ট করা হয়েছে, তো প্যারালালে কানেক্ট করা হয় C2 কি হয়ে যায় 4C, তো C1/C2 রেশিও কি হয়ে যাবে 1/16। অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ ইজ তো এটা তোমাদের লাস্ট কোশ্চেন, এটা 2008 এর কোশ্চেন, ঠিক আছে, 2008 এ এসেছিল এটা। ওকে, 2008। তো এখানটাও আমি হাফ কোশ্চেন আছে, যে কিউ হচ্ছে ক্যাপাসিটেন্সটা ছিল, তোমাকে বলছে যে তোমার বড় যে স্পেয়ারটা হবে সেটা হচ্ছে সি বের করতে আর চার্জ বের করতে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু, আয়তনটাকে সেম করো, 4/3 পাই স্মল আর কিউব ইন্টু কতগুলো আমার কণা আছে, 64টা, 64টা, কালো কালারটা নিয়ে নিই। ওকে, তাহলে এখান থেকে ক্যাপিটাল আর কিউব আমার কত হয়ে যাবে, ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 64 স্মল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু হয়ে যাবে তোমার 4r,
তাহলে হচ্ছে তোমার ক্যাপিটাল আর হয়ে গেল 4R। ওকে, নেক্সট কি বলেছে যে আমার তাহলে কিউ কত হবে, কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু হয়ে যাবে 64টা ছোট কিউ হবে 64 কিউ। আচ্ছা, আমরা জানি যে স্পেরিক্যাল সিমেট্রির ক্ষেত্রে, স্পেয়ারের কেসে তোমার ক্যাপাসিটেন্স কি হয়ে যায়, ক্যাপাসিটেন্স হয়ে যায় সি ইকুয়াল টু ক্যাপিটাল আর, সিজিএস এ। ওকে, তো এখানটায় আমার যেহেতু আমি আমার আগে ইনিশিয়ালি কত ছিল, যখন ছোটগুলোর জন্য সি, মানে আমি যদি ছোট সি বা C1, আচ্ছা ছোট সি লিখি বেটার হবে, যদি আমি ছোট সি লিখতাম তাহলে আমার কত আসছে অ্যান্সার, ছোট সি ইকুয়াল টু শুধু আর আসতো, বাট আমার বড় সি কি হয়ে যাবে, আমার এখানটা আর এর আমার ক্যাপিটাল আর হয়ে যাবে। তো ক্যাপিটাল আর মানে কত হচ্ছে 4 স্মল আর, আর চার্জ হচ্ছে আমার 64 কিউ, আর এটা হচ্ছে 4R। তো এটাই আমার অপশন ছিল, অপশন ডি বা সি তে অপশনটা এটা ছিল, ঠিক আছে, 64 কিউ অ্যান্ড 4R এরকম অপশন ছিল। তো এটা হচ্ছে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাস করব। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও আরো আসতে থাকবে। তো তোমরা সবাই দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই সিরিজটা পেয়ে থাকে। নালে অনেককে না পেলে পরবর্তীতে লাস্টে গিয়ে পায়, অনেকে কমেন্টও করে যে ম্যাম অনেকদিন পর পেলাম। তো এটা খুব বাজে লাগে দেখতে যে তোমরা এটা মানে শেয়ার করো না ওরকম করে। তো শেয়ার করবে, ঠিক আছে। আর পিডিএফটা যদি পেতে হয় তো তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, তো ওভাবে অপারেট করতে পারবে, ঠিক আছে। আমি তো পাসওয়ার্ড বলেই দিয়েছি, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে তোমার জেবি ফিজিক্স অফিসিয়াল। ওকে, জেবি ফিজিক্সে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা আমার যে ইউটিউবে যে আইকনটা আছে সেই আইকনটা ওখানেও আছে। তো তোমরা দেখো ভিডিও, এবং আগের প্রিভিয়াস পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। প্রিভিয়াস পিডিএফ এর পাসওয়ার্ডও সেম হবে এই পিডিএফ এর যেটা, ঠিক আছে। আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং।